আজ আমি আপনাদেরকে বলবো এক দরিদ্র ঘরের মেয়ে কি করে বাদশার কন্যা হয়ে উঠেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা। তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। অনেকদিন আগের কথা। ইরানে একজন শক্তিশালী বাদশা ছিল। সে বাদশার নাম ছিল বেহরাম, যিনি তার পুরো সাম্রাজ্য খুব সুন্দর করে শাসন করতেন। বেহরাম ছিলেন সুন্দর, সৎ এবং শক্তিশালী একজন সম্রাট। ইরানের সে বাদশার ইরান শহরের মধ্যে বিশাল একটি প্রাসাদ ছিল, যেটা ছিল খুবই জাঁকজমকপূর্ণ সাজানো। রাজকীয় সেই প্রাসাদের কোনো কিছুরই অভাব ছিল না, আর অভাব থাকারও কথা নয়, কারণ এটা একজন বাদশার প্রাসাদ। সেখানে দামি দামি মূল্যবান সামগ্রী থাকবে, এটাই স্বাভাবিক। তবে বাদশার এই প্রাসাদটি শুধু রাজকীয় মর্যাদা দেখানোর জন্য নয়, বরং এটি ছিল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা তাদের মূল্যবান মাল নিয়ে এই প্রাসাদে আসতেন। তারা প্রাসাদের সামনে সাজিয়ে রাখতেন তাদের সব রকম জিনিস। সেখানে ব্যবসায়ীরা নিয়ে আসতেন সোনা রূপার পোশাক, রেশমের কাপড়, অতি সুন্দর এবং চমৎকার সব কাচের পাত্র, হীরার গয়না এবং সুন্দর কার্পেট। প্রাসাদের সামনে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা নিজেদের মালামালগুলো সাজিয়ে রাখার পর বেশিরভাগ সময় ব্যবসায়ীরা প্রথমে তাদের মালগুলো সম্রাটকে দেখাতেন। এরপর সম্রাট বেহরাম যা পছন্দ করতেন তা তিনি কিনে নিতেন। ব্যবসায়ীদের কাছ থেকে মূল্যবান মালামাল কিনা সম্রাটের জন্য শুধু আনন্দের বিষয় ছিল না, বরং এটি ছিল তার সঠিক মূল্যবোধ ও ন্যায় পরায়ণতার প্রতিফলন। তিনি কখনো কাউকে ঠকাতেন না এবং তার সিদ্ধান্তের প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকত। একদিন একটি বড় ব্যবসায়িক কাফেলা নিশাপুরের প্রাসাদের কাছে প্রবেশ করল। কাফেলার সদস্যরা সম্রাটের নির্দেশ অনুযায়ী একটি খোলা মাঠে তাঁবু ফেললেন এবং তাদের সমস্ত মাল একটি জায়গায় সাজালেন, যাতে সম্রাট বেহরাম পছন্দমতো তাদের মধ্যে আনা মালামালগুলো বাছাই করতে পারেন। সেই কাফেলায় আনা মালামালগুলো বিভিন্ন প্রকারের ছিল, যেমন হাতে তৈরি বিভিন্ন রকম গয়না, কাচের পাত্র, সোনার ও রূপার সুতায় বোনা রেশমের কাপড়, হীরা জাহারতের জড়ানো গয়না, কার্পেট ও মাদুর। সম্রাট বেহরাম তার মন্ত্রীদের সঙ্গে নিয়ে সবকিছু ধীরে ধীরে দেখলেন এবং বাদশাহ বেহরাম যখনই এই মালামালগুলোর দিকে দেখছিলেন তখনই তিনি বেশ অবাক হয়ে যাচ্ছিলেন। এরপর সেই মালামালগুলো দেখতে দেখতেই বাদশার নজর গিয়ে একটি সুন্দরী মেয়ের দিকে পড়ল। আসলে এই ব্যবসায়ী কাফেলার সদস্যদের মধ্যে সেই সুন্দরী মেয়েটি ছিল একজন। মেয়েটি ছিল এতটাই কোমলমতি ও সুন্দর যে সম্রাট তার দিকে তাকিয়ে রইলেন। মেয়েটি সম্রাটের সামনে দিয়ে চলল এবং একটি তাঁবুর মধ্যে চলে গেল। সম্রাট যখনই একজন মন্ত্রীকে নির্দেশ দিলেন যে এই মেয়েটিকে, তার পরিচয় কি জানো, তার বাড়ি কোথায়, সে কোথা থেকে এসেছে, সবকিছুর আমাকে খবর এনে দাও। মন্ত্রী তখন বাদশার আদেশ মতো সেই মেয়েটির খোঁজ খবর নিয়ে প্রাসাদে ফিরে এলো। মন্ত্রী বাদশাকে মেয়েটির ব্যাপারে জানিয়ে বললেন, মহারাজ, আপনি যে মেয়েটির সম্পর্কে খোঁজ খবর নিতে বলেছেন তার নাম হলো দিলারাম। মেয়েটিকে ছোটবেলায় জঙ্গলে পাওয়া গিয়েছিল এবং এই ব্যবসায়ী কাফেলা নেতা তাকে জঙ্গলে খুঁজে পেয়েছিল এবং নিজের মেয়ের মতো লালন পালন করেছেন। এবং আমি যখনই এই ব্যবসায়ী কাফেলা নেতাকে মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করলাম তখন তিনি আমাকে জানিয়েছিলেন যে মেয়েটি সম্ভবত ধনী পরিবার থেকে হারিয়ে গিয়েছিল। সে যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তখন তার পরনে বেশ দামি পোশাক আশাক ছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো বড় পরিবারের সন্তান। এরপর মন্ত্রী বাদশার উদ্দেশ্যে আরো বলতে লাগলো, মহারাজ, সে মেয়েটির পালিত বাবা আমাকে একটি সিন্দুক দিয়েছে, সেখানে সে কি ধরনের পোশাক পরেছিল সেটি আছে। এরপর মন্ত্রী একটি ছোট সিন্দুক খুলল, যেখানে রেশমের সুন্দর পোশাক এবং সোনার একটি হার রাখা ছিল। তিনি সম্রাটকে দেখালেন আর বললেন, হুজুর, মেয়েটি সেই সময় এই পোশাকই পরেছিল। সম্রাট নিশ্চিত হলেন মেয়েটি সম্ভবত কোনো রাজকীয় পরিবারের সন্তান ছিল। সে কোনোভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একদিন সম্রাট সে মেয়েটিকে নিজের প্রাসাদে ডেকে পাঠালেন। তখন মেয়েটির সবাইকে বেশ সুন্দর গান গেয়ে শোনালো, কিন্তু সে কোন ভাষায় গান গেয়েছিল তা কেউ পুরোপুরি বুঝতে পারেনি। তবে সম্রাট মেয়েটির গান শুনে মুগ্ধ হয়ে গেলেন এবং মেয়েটিকে প্রাসাদে রাখার সিদ্ধান্ত নিলেন। দিলারাম নামের সে সুন্দরী মেয়েটি নিজেকে ধীরে ধীরে প্রাসাদে মানিয়ে নিল। তার জন্য আলাদা একটি কক্ষ এবং পড়াশোনার জন্য একজন গুণী শিক্ষকও নিয়োগ করা হলো। এবার সে দ্রুত পড়াশোনা শিখল এবং আরও অনেক গান শিখল। যখনই সে সম্রাট বেহরামকে গান শোনাত তিনি আনন্দে ভেসে যেতেন। সম্রাটের কাছে যেন সে মেয়েটি একমাত্র আনন্দের উৎস হয়ে উঠল। কিছু বছর পরে দিলারামের সরল ও গ্রামীণ অভ্যাস প্রাসাদে কিছু বিভ্রান্তি সৃষ্টি করল। সে যতদিনই প্রাসাদে ছিল সে লক্ষ্য করেছিল যে প্রাসাদে বেশ কিছু বেআইনি কর্মকাণ্ড হচ্ছে।
এরপর একদিন এই প্রাসাদে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হলো, যেখানে বিভিন্ন দেশের বাদশারা উপস্থিত ছিল। সেই অনুষ্ঠানে দিলারাম বিনা ভয়ে সব সত্য কথা বলে দিল। মন্ত্রীরা অবাক হয়ে গেলেন, কিন্তু সম্রাট অনেক রেগে গেলেন। এরপর তিনি দিলারামকে বনভূমিতে ফেলে আসার নির্দেশ দিলেন। প্রহরীরাও সম্রাটের আদেশ মতো দিলারামকে সেখানে দিয়ে এলো এবং সে সেখানে একা এবং নিরাপত্তাহীন হয়ে গেল। সুন্দরী দিলারাম সেই জঙ্গলে গিয়ে একা হয়ে গেল। সে ভাবতে লাগলো তার জীবন বুঝি এখানেই শেষ। দিলারাম ভয়ে দুঃখে কষ্টে চিৎকার করে করে কাঁদতে লাগলো। সে জঙ্গলের পাশ দিয়েই সে সময় ভেড়া এবং ছাগল ছড়িয়ে যাচ্ছিল একজন রাখাল। সে রাখাল ব্যক্তির সঙ্গে তার ছেলেও ছিল। হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনে তারা দিলারামের দিকে এগিয়ে আসলো। এরপর তারা দিলারামকে উদ্ধার করলেন। এরপর সে রাখাল ব্যক্তিটি তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং তার ছেলে দ্বারা তাকে নিরাপদ রাখল। এরপর দিলারামের মুখ থেকে প্রাসাদের সকল ঘটনা সে রাখাল ব্যক্তিটি শুনল। দিলারামের এখন নিরাপত্তার প্রয়োজন ছিল, তাই দিলারাম সেখানে গ্রামীণ পোশাক পরে ভেড়া ছাগল চড়াত, যেন কেউ অনুমানও করতে না পারে যে সে সম্রাট বেহরামের প্রাসাদের মেয়ে। যাই হোক, রাখালের ছেলের সাথে দিলারামের একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল, কারণ তারা দুজনেই ছিল সমবয়সী। তারা একে অপরের প্রিয় বন্ধু হয়ে উঠেছিল। রাখালের ছেলে ছিল একজন দক্ষ তীরন্দাজ ছিল। দিলারামের সাথে থাকা অবস্থায় রাখালের ছেলে অনেক পশু এবং পাখি শিকার করেছিল এই তীর দিয়ে। দিলারাম তখন বুঝতে পেরেছিল রাখালের ছেলে আসলেই একজন সাহসী যুবক। তবে এখানে রাখালের পরিবারের সাথে ভালোভাবে নিজেকে দিলারাম মানিয়ে নিয়েছিল এবং এখানে সে সুখে শান্তিতে থাকছিল। একদিন ইরানের সম্রাট বেহরাম শিকার করতে জঙ্গলের দিকে বের হলো এবং শিকার করতে করতে হঠাৎ করে সে পথে হারিয়ে গেলেন এবং জঙ্গলে পৌঁছালেন। রাখালের ছেলে এবং দিলারাম তাকে প্রথমে চেনেননি। এর কারণ হলো রাখালের ছেলে আগে কখনো সম্রাট বেহরামকে দেখেনি, আর দিলারাম বহু বছর হলো সম্রাটের চেহারা দেখে না, তাই সে তাকে চিনতে ভুল করল। কিন্তু সম্রাটকে না চিনলেও তারা দুজনেই মানবতার খাতিরে তাকে সেখান থেকে উদ্ধার করল এবং উদারতা দেখিয়ে নিরাপদ স্থানে নিয়ে এলো। এরপর দিলারামের নির্দেশে রাখালের ছেলে সম্রাটকে কিছু খাবার খাওয়ালো এবং বিশ্রাম করতে সুন্দর বিছানা প্রদান করলো। মেয়েটির উদ্দেশ্যে সম্রাটের এত আপ্যায়ন দেখে তিনি বুঝতেন যে এই মেয়েটি সত্যিই অসাধারণ। কিন্তু প্রথমে সম্রাট বেহরাম কিছুতেই দিলারামকে চিনতে পারেনি, কারণ তার পোশাক আশাক ছিল গ্রামের মেয়েদের মতোই। কিন্তু পরবর্তীতে সম্রাট ঠিকই দিলারামকে চিনতে পেরেছিল এবং দিলারামকে প্রাসাদ থেকে বের করে দেওয়ার ভুল সম্রাট বুঝতে পেরেছিল। কিন্তু দিলারাম এই রাখাল পরিবারে কিভাবে এসেছিল তা জানার প্রয়োজন ছিল। কতবার রাখালের ছেলের কাছ থেকে সম্রাট বেহরাম সকল কিছু জানতে পারলেন। রাখালের ছেলের মাধ্যমে দিলারামকে ফিরে পেতে তার সৈন্য পাঠালেন। এরপর দিলারামকে নিরাপদে প্রাসাদে ফিরিয়ে আনা হলো। দিলারাম সেই প্রাসাদে ফিরে আসা অবাক হয়ে গেল এবং তার পুরনো দিনের কথা মনে পড়ে গেল, যে একসময় এই প্রাসাদে থেকে জঙ্গলে চলে এসেছিল। এরপর সে সম্রাট বেহরামকে দেখতে পেল। সম্রাট বেহরাম তার উদ্দেশ্যে বলতে লাগলো, আজ থেকে বহু বছর আগে তোমাকে আমি শাস্তি হিসেবে এই প্রাসাদ ছাড়তে বলেছি এবং তোমাকে জঙ্গলে দিয়ে এসেছিলাম। ভাগ্যের জোরে তোমার সাথে আমার বহু বছর পর জঙ্গলে দেখা হলো। তুমি হয়তো আমাকে ভুলে গেছো, আমিও তোমাকে দেখে চিনতে পারিনি, কিন্তু তুমি যে আমাকে অচেনা মানুষ হিসেবে এত যত্ন করেছো, এত আপ্যায়ন করেছো, এ থেকে আমি বুঝতে পারলাম তুমি সত্যি একজন আদর্শ মেয়ে। তোমার মতো সাহসী এবং যত্নশীল একজন মেয়ে আমার প্রয়োজন। এরপর সম্রাট আবারও দিলারামের প্রতি যত্নশীল হলেন, তাকে নিজের মেয়ের মতো ভালোবেসে রাখলেন। এরপর দিলারাম ও সেই রাখাল ব্যক্তি মিলিত হয়ে সম্রাটের কাছে কৃতজ্ঞতা জানালেন। সম্রাট তাদের প্রশংসা করলেন ও উপহার দিলেন। শেষমেশ দিলারাম সম্রাটের প্রাসাদে ফিরলেন। শৈশবে সে যেমন করে প্রাসাদের সকলকে গান শুনিয়ে আনন্দ দিত, এখন বড় হয়েও ঠিক তেমনটাই করল এবং বাদশাহ বেহরাম বুঝতে পারল যে দিলারামই তার আনন্দের একমাত্র উৎস এবং দিলারামই তাকে সকল প্রকার বিপদ থেকে রক্ষা করতে পারবে। তাই সে নিজে মনে মনে প্রতিজ্ঞা নিল যে সে আর কখনোই তাকে প্রাসাদ থেকে বের করে দেবে না, বরং তাকে নিজের মেয়ের মতোই যত্ন করবে, লালন পালন করবে। এরপর থেকে দিলারাম সে প্রাসাদেই সুখে শান্তিতে আনন্দে সেই বাদশার মেয়ের মতোই বড় হয়ে উঠল।